একেবারেই আমার উচিত হয়নি। আপনারাও খাবেন না, আমিও আর ভবিষ্যতে খাবো না, কারণ এটা দাদুর একটা খুব ভালো অভ্যাস। মামার বাড়ি, দুই মামার বাড়ি তো হানা দেওয়ার পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে। বড় মামার বাড়ি থেকে জাম, ছোট মামার বাড়ি থেকে আমগুলো আবার কিন্তু কালকে তেল মাখি দেওয়া বলো, কালকে আবার ঘুমিয়ে পড়ো না। হ্যাঁ, উঠে উঠে 3 দিন মাখাবো শ্যাম্পু করে। মামার বাড়ি থেকে আসছে, আর মামার বাড়ির যে কোনো জিনিসই যেন সেই অমৃতের সমান। আমার শ্বশুরবাড়ি থেকে সুমন্দিরা ফল পাঠিয়েছে। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বটি বিদ্যাধরপুর থেকে শুরু করছি। এই পর্বটা ঝড়খালিতে গিয়ে শেষ হবে। আজকের আমার দুটো মামার বাড়ি বিদ্যাধরপুরে, আমাদেরও তো বাড়ি আছে। আমি আমার নিজের বাড়ি থেকে দুটো মামার বাড়িতে হানা দেবো, আর দুটো মামার বাড়ি থেকে হানা দিয়ে এই বৈশাখ গোষ্ঠীর মাঝামাঝিতে দুই মামার বাড়িতে কী কী ফল আছে সেগুলো আমি সংগ্রহ করবো, আর সেইটাই ক্যামেরাবন্দি করবো আর আপনাদের সকলকে দেখাবো। সঙ্গে থাকুন, কোথাও স্কিপ না করে দিই। এই হচ্ছে আমার বড় মামার বাড়ি। বড় মামার বাড়িতেও বেশ কিছু গাছগাছালি আছে, দেখি গাছগাছালিতে কি ফল পাই আমি। বড় মামার বাড়িতে ঢুকতেই মোটামুটি 3টে জায়গায় 3-4 রকমের প্রজাতির মুরগির পালন আছে। ছোট ছোট মুরগির বাচ্চা মামারা এনেছে কোনো এক জায়গা থেকে, সেটাই দেখতে পাচ্ছি। এই মুরগিটা হচ্ছে মা মুরগি, এর কাজ হচ্ছে বাচ্চাগুলোকে পাহারা দেওয়া। বড় মামার বাড়িতে দেখি গাছে কি আছে। ও কি নামাবো, কোথায়? পাঁচপুরে তো নিয়ে আসো নি। হ্যাঁ, নিয়ে আচ্ছা, প্রসঙ্গত আমি আরও একটা কথা বলে রাখি। জাম নামাতে নামাতে আমি কিন্তু না ধুয়ে খেয়েছি, এটা একেবারেই আমার উচিত হয়নি। আপনারাও খাবেন না, আমিও আর ভবিষ্যতে খাবো না, কারণ এখন হাইজিন মেনটেন করাটা খুবই দরকার। চারিদিকের পরিবেশে যে ধরনের পরিবেশন তৈরি হয়েছে নাকি মামা, আমি তো মনে হয় মানে লোভের বসে উঠতে হয়ে আমি খেয়ে ফেলেছি কয়েকটা সুস্বাদু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো। দাদু 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 আসছে, দাদু এসো। রেখে দেই। হ্যাঁ হয়েছে মোটামুটি, হয়েছে। হ্যাঁ, খুব বেশি আজকের দিন। এখন রেস্ট নিতে হবে তো না। দাদু এসেছে, দাদু 4:30 নাগাদ স্টেশনে গিয়েছিল। দাদু প্রতিদিন সকাল এবং বিকালে একটুখানি ভ্রমণে বেরোয়, তো এখন দাদু ফিরছে। এটা দাদুর একটা খুব ভালো অভ্যাস। মামার বাড়ি থেকে জাম সংগ্রহ করলাম বড় মামার বাড়ি থেকে, আর ছোট মামার বাড়িতে পৌঁছবো, দেখি ওদের বাড়িতে কি ফল আমি পাই। আর বড় মামার বাড়িতে যখনই আসি, কোনো মানে বড় মামার বাড়িতে যতজন ফ্যামিলি মেম্বার আছে সবাইকে একসঙ্গে পাই না, কারণ এরা কেউ না কেউ কিছু না কিছু কাজের সঙ্গে ব্যস্ত থাকে। মামা আর দাদু ভাই তো একটু দেখা হলো, স্নেহাশিস পড়তে গেছে, মামিমা সেও একটা কোনো কাজে গেছে। এদের বাড়িতে সবাই মোটামুটি একসঙ্গে পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার হয়ে পড়ে। আগের ভিডিওতেও কিন্তু আমি দেখাতে পারিনি। যাই হোক, এবার যাবো আমি ছোটো মামার বাড়িতে। জামগুলো কিন্তু নিয়ে নিয়েছি। ভিডিওটা এখান থেকে শুরু করেছিলাম। এরা সবাই খেলা করছে, এই বয়সটা দেখুন কত আনন্দের। আমরাও যখন এই বয়সটা আমরা পেরিয়ে এসেছি, এই বয়সটায় মাথার উপরে সংসার চালানোর কোনো চিন্তা থাকে না, পরিবারের অন্যান্য সমস্যার কথাগুলো মাথায় নেওয়ার কথা নয়, সম্পর্ক টানা পড়ে এইসবের কোনো কিছু বোঝার কথা নয়। শুধু এই বয়সটা বেড়ে ওঠা, খেলাধুলো করা, বন্ধু বান্ধবের সঙ্গে হই হই করা, এই সময়টা জীবনের সব থেকে ইন্টারেস্টিং এবং গোল্ডেন সময়। এবার আছি আমি ছোট মামাদের বাড়িতে। বড় মামার বাড়ি থেকে তো জাম আনলাম, এই মামার বাড়ি থেকে আমি আম নেব। আমার দুই মামার বাড়িতেই কিন্তু মই আছে। আমার ছোট মামার বাড়িতে আরো একটা মই আছে, সেটা আর একটু বড়। আমার মামা এইসব কাজে খুব পারদর্শী, তো ওই জন্য নিজে নিজেই বানিয়েছি ছোট মামা।
আমার যতদূর ধারণা এই অ্যাসবেস্টারগুলোর বয়স হয়েছে প্রায় 14 থেকে 15 বছরের কাছাকাছি। সুতরাং সাবধানতা অবলম্বন না করলে একেবারেই হবে না। আর দেখুন মামার বাড়ির গাছে কি বড় বড় পরিপক্ক আম হয়েছে, দেখে আমি নামানোর চেষ্টা করব। হাতে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে গেল। কি বলছো? বড় দেখে নামিয়ে দিই। মামা সাবধানে। আচ্ছা ওইটা বিপ্লবকে দিয়ে ওখানে, ওইটা বিপ্লবকে দিয়ে ওখানে। এই আমের বৈশিষ্ট্য হচ্ছে গায়ের দিকে একটু সবুজ থাকবে আর কয়েকদিনের মধ্যেই হলুদ হয়ে যাবে এবং এই আমগুলো খুবই সুমিষ্ট এবং সুস্বাদু। আর নামিও না, অনেক হয়ে গেছে আম, এক ঝুড়ি গেছে। তুমি বাইরে এসো, বাইরে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি কাটা হবে। মামার বাড়ি, দুই মামার বাড়ি তো হানা দেওয়ার পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে। বড় মামার বাড়ি থেকে জাম, ছোট মামার বাড়ি থেকে আম। আমগুলো কি সুন্দর দেখুন, পেকে গেছে। আর আপনাদের সব থেকে মজার কথা আরও একটা জানিয়ে রাখি, সাথী ব্লগে প্রথমবারের জন্য দুজন মানুষকে প্রথমবার দেখানো হচ্ছে, আমার দিদিমা আর জনপ্রিয় সেই অলভিয়া। আমি ভালোবেসে লাভিরিয়া বলে ডাকি। যাই হোক, এখন কোনো একটা আম আমাকে খেতেই হবে, এত সুন্দর সুস্বাদু আম। এইটা খাই, এইটা আচ্ছা চলো দেখি কাটবো। আম খাবে না? না আম খাবে? ওই দেখো রসগোল্লা, ওগুলো সব বাড়িতে যাবে। দর্শক বন্ধুরা, এখানে একটা বিরাট বড় রেস্ট্রিকশনের মাঝখানে পড়ে গেছি। এই যে আম এতগুলো পেড়েছি, এগুলো আবার ঝড়খালিতে আমাকে নিয়ে যেতে হবে। ভাইরা তার বোনের বাড়িতে, মা তার মেয়ের বাড়িতে আম পাঠাতে চায়। এখন রাস্তাঘাটে হয়তো আমি দুই একটা খেয়ে নেবো, কেউ জানতে তো পারবে না। এখন যদি গুনে রাখে সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবে। আর মামা এখনো খাবে না, একটু পরে খাও, আমি একটু পরে খাচ্ছি। খুবই সুন্দর এবং সুস্বাদু। আর আমার মামার একটা হবি বলা যায় যে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের প্রজাতির গাছ, বিভিন্ন রকম প্রজাতির ফলের গাছ এনে নিজের জমিতে বসানো এবং তার তত্ত্বাবধান করা। তো মামার এইটুকু হবি আমরা দেখেছি। আমি খুব ছোটবেলায় আমার মনে আছে যে জায়গাটা থেকে আমি মইটা বেয়ে চালের উপরে উঠলাম আম নামানোর জন্য, ঠিক এই জায়গায় কাছাকাছি হবে। আমি ঠিক বলছি তো মামা? উল্টো দিকে, উল্টো দিকে মানে পাঁচিলের ভিতরে উল্টো দিকে ওখানে একটা পেয়ারা গাছ ছিল। সেটা পেয়ারা, সেটা ভাঙলে ভিতরে লাল ছিল। আর ওটার ফ্লেভারটা মনে অনেকটা অ্যাপেল টাইপের ছিল না মামা? আপেল পেয়ারা, হ্যাঁ আপেল পেয়ারা। তো ওটা বেশ কয়েক বছর ফলন দিয়েছিল। তারপরে কোনো একটা অজানা কারণে গাছটা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। তো মামা খুব চিন্তিত হয়ে পড়ে, দুঃখিত হয়ে পড়ে এবং গাছটা কেন মারা যাচ্ছে সেটা জানার জন্য মামা মাটি খুঁড়ে প্রচুর তলায়, অর্থাৎ গাছের শেকড় যতদূর গিয়েছে, যতটা সম্ভব হয়েছে মামার পক্ষে ততটা খুঁড়ে এই কারণ অনুসন্ধান করতে থাকে, কিন্তু হয়ে ওঠেনি। আর আমার এখনো মনে আছে মামা এই বিষয়টা থেকে যথেষ্ট দুঃখ পেয়েছিল। তো মামার এই হবিটা কিন্তু শুধুমাত্র মামার মধ্যেই দেখেছি, আমাদের পরিচিতদের মধ্যে। কারণ এই হবি কিন্তু সবার মধ্যে থাকে না, যে বিভিন্ন রকম প্রজাতির গাছ এনে বাড়িতে বসানো। তাই না? হ্যাঁ, একটা পেয়ারা কাটলে 4-5 লোকের এনাফ। বিকেলবেলা আমরা খেয়েছি। মানে আমি ওই পেয়ারা গাছ আর লাগাতে পারি না। আমি এবার লাগাবো একটা পেয়ারা গাছ, একটা থাইল্যান্ডের জাম গাছ, থাইল্যান্ডের কাঁঠাল, এগুলো এবছরই লাগাবো শুধু। সকালবেলা যখন কলকাতায় বেরিয়েছিলাম তখন প্রচণ্ড গরম ছিল। আর এখানে দেখুন কি সুন্দর হাওয়া বইছে।
নদীর পাশ দিয়ে মেঠো রাস্তায়। ও মা, ও আদি, আদি কেমন আছো? ভালো আছি। বাবা ধর্ম করছে, আমি জেগে জেগে বসে আছি। বাবা বলছে তুমি বারবার হেঁটোচ্ছ, আমার ঘুম হয়নি। সেইটাই বাবাকে জিজ্ঞাসা না, করছি বাবার ধারে তুমি হাঁটবে না কিন্তু। কতবার ফোন করেছে সেইটা বাবার কাছে আমি সবাই জিজ্ঞাসা করছি। আচ্ছা, বাবা দিকে ঘুমোচ্ছে নাকি? ঠিক আছে। মা কই? ও মা, ভালো আছে তো? হ্যাঁ ঠিক আছে। তোমার ভাই তোমার জন্য আম পাঠিয়েছে। ভাই আম, জাম। জাম পাঠিয়েছে, তুই ভালোই এসে গরমে জামা কাপড় খোল। হুম, ভালোই এসে জামা কাপড় না ওই পটল কিনেছিলাম না, এটা সাথী দিয়েছে। এটা তোমার না, ওইটা বাবা। আচ্ছা ঠিক আছে। বাবা বলছিল একটু পটল খাবে। আচ্ছা ঠিক আছে। এতে আম আছে, জাম আছে। জাম ভালোই এসে বাড়ি গেছে রাম। ঠিক আছে জাম এই যে জাম। আম দেবে? আচ্ছা খুব ভালো এসে। নতুন 10 টাকা। তাড়াতাড়ি খেতে দাও, খিদে পাচ্ছে। হ্যাঁ দিচ্ছি। কি রান্না করেছো? আজকে রান্না করেছি পুকুরের চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা। আর যে তুমি আর আমি যে বাগান করেছিলাম না, হ্যাঁ। ওই বাগানে কিছু শাক হয়েছিল। আচ্ছা। তো মা বললো ওই শাকগুলো তুলতে। হুম আর যে কাঁচকলা ছিল হুম ওর থেকে কিছু কলা নিয়ে। হুম আর আজকে অন্য একটা জায়গায় গেছিলাম, ওই সে ভোলের দিকে। হুম। ওখান থেকে হিঞ্চা শাক তুলে এনে শুক্তো করেছি, আর পুঁই শাক আলু মাছ দিয়ে ঝোল করেছি। ও, তার মানে মোদ্দা কথা কি দাঁড়ালো? কি কি দাঁড়িয়ে বানানো হয়েছে? শাক ভাজা করেছি চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ। আচ্ছা আর চিংড়ি মাছ দিয়ে কলা হিঞ্চা শাকের ডাঁটা দিয়ে শুক্তো করেছি। আচ্ছা আর পুঁই শাক আলু মাছ দিয়ে ঝোল করেছি। আচ্ছা আর বাড়ির বড় বড় আম আছে, আচ্ছা পাকা কিন্তু পুরো গাছ থেকে পেকে পেকে পড়েছে। ঠিক আছে, তাড়াতাড়ি খেতে দাও। আর তুমি এতক্ষণ অপেক্ষা করছো কেন? তুমি একটু তাড়াতাড়ি খেয়ে। ওদিন অপেক্ষা ছিলাম যে একা এসে আমার খাবে। মা এত বেলা বাবা বসে থাকছিল, তা ওদের তো ওষুধ খেতে হবে না, তোমরা খেয়ে নাও, আমি বসে থাকি। বাবু তো সেই সকালে বার হয়েছে, কাজ থেকে সোজা বাড়ি এসেছে। আর আস্তে আস্তে প্রায় 2-2:30 বেজে গেছে। এসে খুব জোর খিদেও পেয়েছে, ওদিকে ভাত খেতেও বসে গেছে। বলো কেমন হয়েছে শুক্তোটা? তো ভালো হয়েছে। শাকও একটু আগে আমি টেস্ট করছিলাম, শাকও ভালো হয়েছে। আর তুমিও খেতে বসো তাড়াতাড়ি। আমিও বসবো। আজকে খেতে খেতে একটা ঘটনা হয়েছে জানো। বাবা আগের দিন 2টো আম খেয়েছে। হ্যাঁ, খেলে তারপর বাবা আর কালকে কোনো আম খায়নি। তা আজকে দুপুরে আমি বাবাকে বলছি, বাবা তুমি একটা আম খাও। তা বাবা বলছে, হ্যাঁ এতগুলো তরকারি করেছে, আর এইগুলো ফেলে কি আমি আর আম খাবো নাকি? আমি আগে এইগুলো খাই, তারপর যদি মনে হয় আম খেতে হবে তাহলে খাবো। এই করেছে বাবা। আর বাবা আর আরেকটা জিনিস ভালো দেখছি, তুমি যে ডাক্তার দেখিয়ে যে এনেছো রুটিন চেক আপ থেকে, বাবা কিন্তু ওষুধটাও বেশ মেনে গুনে খাচ্ছে। আর এই 2 দিন বাড়ি আসার পরে বেশ ভালোও লাগছে, শরীরটা এখন হাঁটাচলা করছে। মাঝে তো বাবা প্রায় শুয়েই ছিল, হাঁটছিল না, এখন একটু হাঁটাচলা করছে। এখন মা আর আমি দুজনে বসে পড়েছি এই ঘরে সিঁড়ির উপরে। যে 2-3 দিন আগে মাকে আমি বলছিলাম যে কলকাতার জলে স্নান করে করে আমার চুলগুলো প্রচুর লাল হয়ে গেছে। তো মা শুনে আর চুপ করেছিল। কালকে বাজারে গেছিলাম মার প্রেশার চেক করাতে, তো সেইখানটায় যেতে মা এই তেলটা এনে দিয়েছে। এটাই নাকি চুল কালো হয়, আর সেই তেলটা এখন মা আমার মাথায় মাখিয়ে দেবে। তার আগে মা চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছে, কারণ আমার এই চুল খুব তাড়াতাড়ি জড়িয়ে দেয়। হাওয়া দিচ্ছে দেখো, 2-3 বার হবে। 3 বার হবে কিনা বলতে পারছি না, এটা তেল তেল। আদি, এই তেল তুমি এর আগে কখনো মেখেছো? না। মা এই তেলের খবর কোথায় পেয়েছো? আমি মাখেছি তো, আমিও মাখতাম। এই কি বলে, কি তেল জানো? ভ্যাসমল? সুপার ভাসমল। সুপার ভ্যাসমল। আচ্ছা। আমি এর আগে হেনা
মাথায়, আচ্ছা তেলটা মা এনে দিল। আচ্ছা, খুব ভালো। খাইলে মাথার চুলও অনেক বাড়ে, আর মোটা হয়। তাদের মাথায় পাতলা চুল থাকে। মার এই ছাত্রছাত্রীরা এসে গেছে। কি নাম আছে যেন? মনীষা। মনীষা, ভালো আছো? আচ্ছা, আস্তে আস্তে ওঠো। তোমার ভাই কেমন আছে? আর ভিতরে কে এসছে দেখো তো, ওটা মিলি এসছে? ঠিক আছে। এ শুভম, শান্তনুর বলবি কালকে মামি আসতে বলেছে। ঠিক আছে। ঠিক আছে, কি কালকে রবিবার তো? ও হ্যাঁ, এই কালকে রবিবার, তুই তো বললি না? তো ঠিক আছে বললি, কালকে পাঠিয়ে দেবো। বলে মামির সাথে দেখা করে আসবি তুই। এই মামি তোর ডেকেছে। তুই একটু দেরি করবি না? সবাই আসলি আম জাম খাবি তো? আমার বাপের বাড়িতে আম জাম পাঠিয়েছে, চলে যাচ্ছি। যাও, সবাই আসলে একসঙ্গে দেবো। আর এটা কিন্তু আমাদের অনেকক্ষণের পরিকল্পনা ছিল যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে মা তেলটা আজকেই মাখাতো, যদি বিপ্লব বাবু নাও আসতো তবু আজকে মাখাতো। এই পরিকল্পনাটা আমাদের কালকে বিকাল থেকেই সেট হয়েছিল। পেছন দিক থেকে ওঠো, উঠতে পারবে তো? অসুবিধা হবে না? আচ্ছা, আমি চুলে রং করা বলতে হেনা করাটাই বুঝি। মাঝে মাঝেই করতাম, যখন চুলটা দেখতাম একটু বেশি লাল হয়ে গেছে তখনই করতাম। কিন্তু মাকে যেই বলেছি যে চুলটা লাল হয়ে যাচ্ছে, মা আমার দেখি ভাসমাল এনে মাখাচ্ছে। তো হয়তো এরকম আমার আর মার মতো অনেকেই এক একজন এক এক রকম জানেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই যে চুল কালো করার জন্য অ্যাকচুয়ালি কোনটা সব থেকে ভালো, বা অনেকটা দিন চুলটা কালো থাকে? সব এক এক করে বাচ্চারা চলে আসছে বিকালবেলা পড়ার জন্য। মা সকাল আর বিকালটা পড়ায়, এখানে অনেকে আবার রাতেও পড়ায়, কিন্তু মায়ের কাছে তো অনেক ছোট ছোট বাচ্চারা পড়ে, ওই জন্য মা বিকাল টাইমে 2 ঘন্টা পড়িয়ে নেয়, 5টা পর্যন্ত পড়ায়, তারপর বাচ্চারা খেলা করতে যায়। আবার কিন্তু কালকে তেল মাখিয়ে দেওয়া বলো। কালকে আবার? ঘুমিয়ে পড়ো না। হ্যাঁ, উঠে উঠে 3 দিন মাখাবো। শ্যাম্পু করবো কবে? এটা মা কালকে আবার চান করার সময় শ্যাম্পু করবে। কালকে স্নান করার সময় শ্যাম্পু করে নেবো, হ্যাঁ, নিয়ে আবার মাখতে হবে? না না, আমার মতে এই তেলটা মাখার পরে এক মাস অন্তত চান করা উচিত হবে না? চুলটা তাহলে কালো ধুয়ে যাবে না? না না, এই তেল কালো ধোবে কেন? এই তেল মাখার পরে চুল কালো হয়ে যাবে একা একা। এই দেখো, তোমরা পড়াশোনা শুরু করো, আমি কিন্তু প্রশ্ন করবো গিয়ে। আর এখন কিন্তু আমগুলোকে কাটবো, মামার বাড়ির আম আর বাড়ির আম দুটো আম মিলিয়ে মিশিয়ে কাটা হবে, বাচ্চাদেরকেও দেওয়া হবে, আর আমরা বাড়ি একসঙ্গে 4 জন। এর আগে যা আম পড়েছে খেয়েছি এক একজন, আর আজকের খাবো 4 জন একসঙ্গে। তাড়াতাড়ি পড়ো, হাতের লেখাটা করে নাও সুন্দর করে। রাজীব, তোমার এত দেরি হয়? তুমি সকালে আসোনি কেন? ও রাজীব, সকালে এসছিলে? তো ঘুমিতে উঠতে দেরি হয় কেন? এ মনীষা, এইবার তো কিন্তু চিঠি না নিয়ে এলি বলে আমি ফেরত পাঠাবো। মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমায় শোলক বলা কাজলা দিদি কই। দাও দে, একটু বিড় লবণ মাখি দাও। দাও। একটু বিড় লবণ মাখি দাও। ঠিক আছে। যাও না রে ভাই, না, দাও আগে ওদেরকে দাও, তারপর বাবা। কোনটা? আত্মীয়, আর তয়মা পালা দীর্ঘ। সবাই একসঙ্গে যাবো। মিলন, ধরো, নিয়ে যাও। দীপশিকা, উঠে আয়। আঠি নিবি না কোনটা ভালোবাসিস? আচ্ছা, এইগুলো কি বলতো?
কোথাতে নিয়ে এসছি? তোদের দিদিমণির বাপের বাড়ির আমার জাম। যাও যাও। আর জামটা নষ্ট হয়ে গেছে, যার ফলে একটু কম হয়ে গেছে বুঝলে, অনেকটা রাস্তা নিয়ে আসে তো। ও মিলি, মিলি ওটা আসো, মিলি ওটা আসো। কেমন জামটা টেস্ট দীপশিকা? আর ওরা জানে দিদিমণির বাপের বাড়ির জিনিস এলে আমরা খাই, তাই না? মিলি কি আটি ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ, মিলি আর আমি এরকম আগের দিন বসে বসে এই, আম মনীষা, পাকা উঠে, খাচ্ছিলাম। তা মিলি দেখে আটিগুলো নিয়েই খাচ্ছে। মিলি ছোটর থেকে আমার কাছে, তো আমি জানি ও কি খায়। না মিলি আর আমি বলছিলাম না আমার দিও না, আগে জিজ্ঞাসা করো কি খাবে, আগে জিজ্ঞাসা করো। মামার বাড়ির আম দাও, মামার বাড়ির আম দাও। আচ্ছা, এটা তোমার বাবার হাতে দিয়ে আসো। আরেক চাকা আছে তো, শুধু গন্ডল করে আমার সঙ্গে। আয়, হ্যাঁ, তুমি নাও। বিপ্লব ছোট আমাদের বাড়ি বাবা দুই সুমন্দি বাবার জন্য 2 রকম পাঠিয়েছে। জাম খাও, আম খাওয়ার পরে জাম খেয়ে টেস্ট করবে। ওটা বড় আমাদের বাড়ি জাম। বড় মামা কিন্তু জাম খেতে বলেছে বেশি করে, আর আম একটু কম খেতে বলেছে। আমে সুগার বাড়ে আর জামে হচ্ছে সুগার কন্ট্রোল করে। আচ্ছা ঠিক আছে, আগে আমটা খেয়ে নি। কি টেস্ট! আমার দাদা তো পাঠিয়েছে। মামার বাড়ি থেকে আসছে, আর মামার বাড়ির যে কোনো জিনিসই যেন সেই অমৃতের সমান। লোক বলে কথায় কথায় মামার বাড়ি ভারী মজা। তা আজকে সেই মজাটা আমরা বাড়ি বসে উপভোগ করছি। বিপ্লব বাবু তো কলকাতায় পরে গেছিল, একসঙ্গে বাইরে বেরোবো পরে। বিপ্লব বাবুর কাছে আমার জাম পাঠিয়েছে। 2 মামা 2 রকম পাঠিয়েছে। আমার শ্বশুরবাড়ি থেকে সুমন্দিরা ফল পাঠিয়েছে, খুব সুন্দর লেগেছে খেতে। তো বন্ধুরা, এতক্ষণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপাতত পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। সবশেষে সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার। মামার বাড়ির আম পাইয়ে এই মা খাচ্ছে। দাঁড়া।